মুক্তি পেয়েছেন চিন্ময় দাস প্রভু। এই খবরটা পাওয়ার জন্য হিন্দুরা একেবারে উত্তেজিত হয়ে আছে। কিন্তু এর প্রতিবাদে যে বাংলাদেশে কত কিছু হয়ে যাচ্ছে সে সম্পর্কে চলুন একটু দেখা যাক। প্রথমত, চট্টগ্রামে যে আন্দোলনটা হয়েছে সেখানে একজন আইনজীবী তাকে কিন্তু হত্যা করা হয়েছে। এমনভাবে তাকে হত্যা করা হয়েছে যে সেটা ওই আবু সাইদের হত্যা থেকে কোনো অংশে কম নয়। তাকে ধরে যে জেলে নিয়ে যাওয়া, তাকে জিজ্ঞাসাবাদ করা, সে যে দেশদ্রোহী কাজ করেছে, বাংলাদেশের পতাকার অবমাননা করেছে, এই বিষয়গুলো সম্পর্কে যে একটা মামলা হয়েছে তার বিরুদ্ধে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে আটক করা হয়েছে। এই বিষয়গুলোকে তার পাত্তা না দিয়ে সরাসরি আইনজীবীদের উপরে আহত করেছে এবং বিভিন্ন মসজিদে তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা গণসমাবেশ করেছে এবং এমন সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে যেটা কিনা একজন মানুষের দ্বারা আসলে আশা করা যায় না। তারা এভাবে দেশের মানে ক্ষতি সাধন করে যাচ্ছে, তারা এভাবে দেশের ক্ষতি করে যাচ্ছে যে এটা না বললে আসলে ঘরে থাকা যায় না। এখন বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে ভারতেও কিন্তু অনেক মুসলিম জাতি নির্যাতিত হয়। বাংলাদেশ থেকে সর্বোচ্চ হলেও এই ইসলামিক বিষয়ে যে ফাউন্ডেশনগুলো আছে এরা ব্যতীত অন্য কেউ সাধারণ মানুষ এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করে না। কিন্তু ভারতে বাংলাদেশে যদি কোনো প্রকার হিন্দুদের একটু গায়ে হাতও পড়ে, সেটা যদি তার অপরাধ করে তার পরিপ্রেক্ষিতেও যদি তাদেরকে আইনের আয়তায় আনা হয়, তবুও দেখবেন যে ভারত থেকে কি পরিমাণে বাংলাদেশের উপরে হুমকি থামকি আসে। এখন বিষয়টা হচ্ছে এই পরিস্থিতি এমন হয় কেন যে হিন্দুদের উপর হাত তুললেই বা হাত তোলা কি তাদের আইনের আয়তায় আনা হলেই ভারত থেকে প্রতিনিয়ত আমাদের হুমকি খেতে হয়। একজন বাচ্চা যখন ছোট থাকে তাকে যদি কেউ কোনোভাবে আহত করার চেষ্টা করে বা মারে, সে কিন্তু পাল্টা আঘাত করে। তো পাল্টা আঘাত করার পর ওই ব্যক্তি যখন সে অবশ্যই তার থেকে বড় হবে, সে যখন তাকে আহত করার চেষ্টা করে বা আঘাত করার চেষ্টা করে, সে কিন্তু বাচ্চাটা কিন্তু দৌড়ে বাসায় চলে যাবে এবং মায়ের কাছে গিয়ে নালিশ করবে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের অবস্থা হচ্ছে এমন যে এখানে তারা অপরাধ করবে, তাদেরকে শাস্তি দেওয়া হলেই তারা নালিশ চলে যাবে সরাসরি ভারতে, আর সেখান থেকে হুমকি দামকি সবকিছু আসবে। তারা অনেক কিছুই বলে আমাদেরকে নিয়ে। এখন বিষয়টা হচ্ছে আইন সবার জন্য সমান, সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই সমান। এখানে তো নালিশের কিছু নাই, এখানে তো উগ্রপন্থীর কিছু নাই। বিষয়টা হচ্ছে যদি অন্যায় করে থাকে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। আর একজন মানুষকে আইন শৃঙ্খলা বাহিনী তিনি জিজ্ঞাসাবাদ করবে, এটাই স্বাভাবিক। তাকে জেলে নেওয়া হচ্ছে, নেক, সমস্যা কি? সে যদি অপরাধ করে না থাকে তাকে যেথায় নেক, সমস্যা তো নাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে জানা হবে তার সম্পর্কে, যে বিষয়টা নিয়ে তার উপরে তদন্ত করা হচ্ছে সেটা করতে দিতে হবে। না হলে তো হবে না। একটা দেশ যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তো সেক্ষেত্রে তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর তো একটা দায়িত্ববোধ থাকে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে একটা কথা উঠেছে, এই জন্যই তাকে নেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে এমনও রিস্ক হতে পারতো যে তাকে ঘরে রাখলে উগ্রপন্থী অনেকেই আছে তার উপরে হত্যার বা আহত করার চেষ্টা করত। তো এইসব বিষয়গুলো এড়াতেই কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশের আইন বিভাগে যারা রয়েছে তারা কিন্তু তাকে নিয়ে আটক করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদে ইতিমধ্যেই কাজে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই সময় হচ্ছে, এগুলো আসলে অনেকটা চক্রান্ত, তো অনেকটা অক্ষমতা সরকারের। এখনো সেভাবে আর কি কাজটা করে সারতে পারছে না তারা। মূলত আমাদের দরকার হচ্ছে ইতিমধ্যেই খুব দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনের ব্যবস্থা করলে হয়তো বা একটা সংগঠন যদি আসে ক্ষমতায়, তো সেক্ষেত্রে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে এখনো পর্যন্ত কিছু করা যাচ্ছে না, কেননা তারা হচ্ছে অনেকটা ভাড়াইটার মতো, জোর গলায় কথা বলার মতো শক্তি নেই। কিছুদিন পরেই তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে, যে পরবর্তী তাদের উপরে আবার কোনো হামলা বা এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয়। কাজেই খুব দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর বাংলাদেশের মানুষ যদি জ্ঞানী হয়ে থাকে অবশ্যই এই 90% ইসলামিক দেশে অবশ্যই একটা ইসলামিক আইন দ্বারা পরিচালিত একটা সংগঠনকে আনবে। আমি কোনো দলমত নির্বিশেষে বলতে চাই যে আমাদের সে ভালো মন্দটা বোঝা উচিত। এখন যদি আমরা ভালো মন্দটা না বুঝি, এই নির্বাচনে যদি আমরা ভালো মন্দটা না বুঝি, আমরা কখনোই বুঝতে পারবো না। কাজে আমাদের উচিত আমরা মুসলিম হিসেবে আমাদের মুসলিম আইন, ইসলামিক আইন এবং কোরআনের সবগুলো বিধান মেনে চলা উচিত। আমাদের ইসলামে কখনো এটা শিক্ষা দেয় না যে অন্য ধর্মের মানুষদের প্রতি আঘাত করো, কখনোই না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা গালি দিও না যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করেন, কেননা অজ্ঞতাবশত তোমার প্রভুকেও তারা গালি দিবেন।
কাজে আমাদের মধ্যে ওই ধারণাটা নেই। আপনাকে যদি কেউ অন্যায়ভাবে কেউ আঘাত করে, আপনি যে ধর্মের হন না কেন, ইসলাম সেটা কখনো সমর্থন করে না, সে কখনো মুসলিম হতে পারে না, এটা কোরআনের কথা। কাজেই আমরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে নেই, বিশৃঙ্খলা করার চেষ্টা করি না। যে মুসলিম হিসেবে একজন মুসলিম কখনোই এই বিশৃঙ্খলা পছন্দ করবে না। এবং যারা উগ্রপন্থী রয়েছেন, উগ্রপন্থীদের আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না এবং তাদের জন্য কঠোর আযাব রয়েছে। আমি এজ এ মুসলিম হিসেবে এই কথাগুলো বলছি। এখন বিষয়টা হচ্ছে, একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই বলবো যে খুব দ্রুত আমাদের দেশে নির্বাচন হওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে হয়তো দেশে একটা শান্তি ফিরে আসবে, বিরাজমান করবে। এসব হচ্ছে তার কীর্তিকলাপ। মানে বিষয়টা হচ্ছে, একজন প্রভু, হিন্দুদের প্রভু, তিনি নাকি এইসব কর্মকাণ্ড করে বেড়ান। তার থেকে বড় কথা হচ্ছে, একজন প্রভু কিভাবে একজন মানুষের কাছে আটক হয়, এই জিনিসটা আমার মাথায় আসে না। যাই হোক, তার যে অশালীন আর কর্মকাণ্ড, এগুলা কিন্তু প্রতিনিয়ত ছড়াচ্ছে সমাজে। দেখতে পাচ্ছে মানুষ যে হিন্দুরা আসলে কি করতে যাচ্ছে বাংলাদেশে। আসলে আমাদের উচিত এখনো ভালো মন্দটা বোঝা। আমরা যদি এখনো নিজের মধ্যে বিভেদগুলো না ভুলে যদি স্বাভাবিক না হই, আর কখনো হতে পারবো না এভাবে। দেশের মধ্যে একটা কর্মকাণ্ড চলছে, দেশের মধ্যে কেউ অপরাধ করছে, সেটা নিয়ে আর এক দেশের মানুষ কেন হুমকি থামকি দেবে, এই বিষয়টা মাথায় আসে না আমাদের। যখন অন্যান্য দেশে মুসলিমরা নির্যাতিত হয়, তখন তো বাংলাদেশ থেকে শুধু বলাই হয় যে আমরা এই করবো এই করবো। শুধুমাত্র ইসলামিক সংগঠনগুলো, যেগুলো তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আঘাত করে, শুধু তারাই বলে, তা ব্যতীত কেউ বলে না। কোনো একজন সরকার এই কথা বলে না যে অমুক দেশের সাথে এই করবো, অমুক দেশের সাথে এই করবো, তারা এই করছিল। এখন বিষয়টা হচ্ছে, আমাদেরকে সেই জায়গাটা দিতে হবে, যে জায়গাটা একজন নাগরিকের সাধারণ অধিকার। আমাদেরকে সেই জায়গাটা পৌঁছতে হবে, যেখানে আমরা নিজেদের ভরণ পোষণগুলো নিজেরা চালাতে পারি, তার উপরে ডিপেন্ডেন্ট না হতে হয় আমাদের। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের খুব দ্রুতই ভালো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। বাংলাদেশ সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়ে একটা নির্বাচন কাঠামো দাঁড় করানো উচিত, যাতে করে একটা সুষ্ঠু ও পরিকল্পিত বাংলাদেশ গঠন করা যায়। তার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।